ব্লাডের মধ্যে মেন কম্পোনেন্ট হলো সেলস অ্যান্ড প্লাজমা, তাই তো? প্লাজমা হলো 55% আর সেলস হলো 45%। সেলসের মধ্যে আমরা জানি আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেটস। ব্লাড ট্রান্সফিউশন করতে গেলে ব্লাড গ্রুপিং সম্পর্কে আমাদের জানা লাগে, যেটা তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো সবাই। এটা নিয়ে খুব বেশি আমাদের মাথা ঘামানো লাগবে না। এটাও তোমরা জানো যে আমরা আরএস পজিটিভ নেগেটিভ এটাও আমরা মিলায়ে তারপরে রক্তটা দেই। হোয়াট ইজ ব্লাড ট্রান্সফিউশন? ট্রান্সফার অফ ব্লাড or blood components from donor to recipient. ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশানগুলো কী কী? হলো অ্যাকিউট হেমোরেজ, অ্যাকিউট হেমোরেজ, তারপর যদি অ্যানিমিক পেশেন্ট হয়, সিভিয়ার অ্যানিমিয়া যদি থাকে, ইউজুয়ালি হিমোগ্লোবিন লেস দ্যান 8, তারপর রোগী যদি শকে থাকে, অনেক সময় শকে থাকলে আমাদের ব্লাড দিতে হবে এমন কোনো কথা না। ব্লাড ট্রান্সফিউশন মানে আমরা জানি যে ব্লাডের কম্পোনেন্ট অথবা প্লাজমা, হ্যাঁ, যে কোনোটাই কিন্তু তার প্রয়োজন হতে পারে। রোগীর যদি কোয়াগুলোপ্যাথি থাকে, কোয়াগুলোপ্যাথি, অথবা যদি থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে, তাহলে আমরা তাদেরকে ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস ট্রান্সফিউশন করি। অনেক সময় ব্লাডের কম্পোনেন্ট দেওয়া লাগে, পুরো হোল ব্লাড না দিয়ে আমরা ব্লাডের কম্পোনেন্টগুলো সেপারেশন করে অনেক সময় এগুলো দেওয়া যায়। এর মধ্যে কী কী আছে? একটা হলো আমরা বলি প্যাকড সেল ভলিউম, পিসিভি বলি, তাই না? প্যাকড সেল ভলিউম, প্যাকড সেল ভলিউম মানে এখানে আরবিসিগুলো প্যাকড অবস্থায় যেগুলো আমরা দিই সেগুলো। এরপরে আছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এই এক একটা জিনিসের কিন্তু শেলফ লাইফ এক এক রকম, এক একটা প্রিজার্ভ করতে হয় এক এক রকম টেম্পারেচারে। এগুলো তোমরা বই থেকে দেখে মুখস্থ করে ফেলবা, যে হোল ব্লাড হলে কতদিন থাকে, কত টেম্পারেচার লাগে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হলে সেটা কত টেম্পারেচার, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, এখানে এত বিস্তারিত আমি বলবো না, ওগুলো বই দেখে মুখস্থ করতে হবে। প্লাটিলেটস আছে, আর এরপরে আছে ক্রায়ো প্রিসিপিটেট, ক্রায়ো প্রিসিপিটেট, এগুলো বিভিন্ন ফর্মে আমাদের দেওয়া লাগে। প্যাকড সেল ভলিউম আমরা কখন দেই? হিমোগ্লোবিন যখন লেস দ্যান ইউজুয়ালি 7 or 8 গ্রাম পার ডিএল, জেনারেল গাইডলাইন এটা, 8-এর নিচে, অনেক সময় অনেক বইয়ে 7-এর নিচেও বলা আছে, যদি থাকে তখন আমাদের প্যাকড সেল ভলিউম দিতে হবে। একটা রোগীর মনে করো বার্ন হয়েছে, বার্ন হয়ে তার অনেক লিকেজ আছে, শকে গেছে, কী দিবা? প্লাজমা দিতে হয়। তাহলে এটা ডিপেন্ড করে যে কোন রোগে কোনটা দেওয়া দরকার। একটা রোগীর ডেঙ্গু হয়েছে, হেমোরেজ হচ্ছে, কী দিবা? কেন, ডেঙ্গুতে কি কমে? থ্রোম্বোসাইটোপেনিয়া, তাহলে প্লাটিলেট দিবা। যদি আমরা পাই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা ক্রায়ো প্রিসিপিটেট অথবা শুধু প্লাটিলেট যদি সম্ভব হয়, তাহলে সেটা দেওয়াই বেটার না? যেটার অভাব সেটাই দিতে হবে। একটা রোগীর হেমোরেজ পুরা মনে করে এখানে কেটে পুরা ব্লাড লস হয়ে হিমোগ্লোবিন 6-এর নিচে, কী দিবা? হোল ব্লাড, তাই না? একটা রোগীর মনে করো যে তার ডিহাইড্রেশন নাই, সব ঠিক আছে, ডিহাইড্রেশন না, কিন্তু তার হিমোগ্লোবিন দেখালো মেপে কম পাচ্ছি, কী দেব? হ্যাঁ, সেক্ষেত্রে প্যাকড সেল ভলিউম, প্যাকড সেল ভলিউমটা দেবো। আমার তো পুরা ব্লাড দরকার নেই, প্যাকড সেল ভলিউমের মধ্যেই তো সব কিছু আছে, আরবিসি আছে, ডাব্লিউবিসি, প্লাটিলেট সবই আছে, তাই না? এর মধ্যে কম্পোনেন্ট দেবো, সেল কম্পোনেন্টগুলো। তাহলে এইখানে ওই জিনিসগুলো কিছু কিছু বলছে এরা, যে প্যাকড আরবিসি কখন দেবা? শুধু হিমোগ্লোবিন যখন কম হবে। আবার কোয়াগুলোপ্যাথি বা লিভার ডিজিজ যদি থাকে তখন আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিই। আবার প্লাটিলেট দেখো, যদি 10,000 থেকে 50,000-এর নিচে যদি থাকে, এরকম রেঞ্জে অনেক ডেঙ্গুর পেশেন্টের দেখবো 50,000-এও ব্লিডিং হচ্ছে, আবার অনেকের 10,000 পর্যন্ত নামছে, তবু কোনো ব্লিডিং নাই। এটা ডিপেন্ড করে কোন রোগীর কোন প্লাটিলেটের অবস্থা কী পরিমাণ কমলে ব্লিডিং হচ্ছে, সেটার উপরে তোমাকে অনেক সময় প্লাটিলেট দেওয়া লাগে। ক্রায়ো প্রিসিপিটেট, যে ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি থাকে বেশি, তখন ক্রায়ো প্রিসিপিটেট, ওইটা আমরা
পিছনে আসছি। স্টেপস অফ ব্লাড ট্রান্সফিউশন, এটা খুব ভাইটাল জিনিস যে আমরা ব্লাড ট্রান্সফিউশনের মানে করতে গেলে কী কী স্টেপ আমরা ফলো করি। প্রথমত হলো যে ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, তাই না? ব্লাড গ্রুপটা মিলতে হবে এবং ক্রস ম্যাচিং রিপোর্ট তোমাকে অবশ্যই থাকতে হবে সেটা, কারণ আমরা RH ফ্যাক্টরটা দেখি কিন্তু আরও সিস্টেম আছে যেগুলো আমরা দেখি না অনেক সময়, সেগুলো ক্রস ম্যাচিংয়ের সময় অনেক সময় ধরা পড়ে, তাই না? তো এখানে ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, এরপরে আছে চেক কম্প্যাটিবিলিটি, কনসেন্ট, তুমি যে ব্লাড দেবা তার কনসেন্ট নিতে হবে, বেজ লাইন ভাইটাল ঠিক আছে কিনা দেখতে হবে। এটা বোথ ডোনারের কাছ যেখান থেকে তুমি নেবা তারও তো বেজ লাইন যদি ভালো না থাকে ভাইটালগুলা, তাহলে তুমি নিতে পারবা? তার ব্লাড প্রেশার কম, সে নিজেই অ্যানিমিক অথবা এক্সট্রিম এজ, তুমি নিতে পারবা না। অথবা 2 মাসের মধ্যে দিয়েছে একবার, পারবা না। তাহলে এগুলো তোমার সবগুলো বেজ লাইন জিনিসগুলো দেখতে হবে। ট্রান্সফিউশন দেওয়ার সময় আমরা প্রথমে কী করি, স্লোলি দেই, 10-20 মিনিট বা আধা ঘন্টা, অনেক সময় আমরা 5 থেকে 10 ফোঁটায় আস্তে আস্তে দিয়ে আমরা দেখি যে কোনো রিয়াকশান হচ্ছে কি না। তারপর যদি রোগীর কোনো রিয়াকশান না থাকে তখন আবার আস্তে আস্তে 20-25 ফোঁটায় দেই। ইউজুয়ালি আমরা 4-5 ঘন্টার মধ্যে একটা ব্লাড মানে আমরা শেষ করার চেষ্টা করি, কারণ অনেকক্ষণ মানে থাকলে বাইরে ব্লাডের কম্পোনেন্টগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এরপর তুমি যে দেওয়ার সময় যে মনিটরিং দ্য পেশেন্টের দেখবা যে তার টাইটনেস অফ দ্য চেস্ট, তারপর লয়েন পেন, হেমাচুরিয়া অথবা ইচিং রিয়াকশান হলে কি হবে, এগুলো হবে না, তার শরীরে ইচিং হবে, তারপরে রোগীর শ্বাসকষ্ট হবে, চেস্ট টাইটনেস হবে, লয়েন পেন হবে, কারণ কিডনিতে যখন সমস্যা হয় বাইলেটারাল লয়েন, এখানে তোমার দেখবা যে ব্যথা ফিল করবে, অ্যানুরিয়া হতে পারে, অলিগিউরিয়া হতে পারে, হেমাচুরিয়া হতে পারে, অনেক কিছুই হয়। কমপ্লিকেশান অফ ব্লাড ট্রান্সফিউশন কী কী হতে পারে? ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশান আমাদের ইমিডিয়েট পিরিয়ডে হিমোলাইটিক রিয়াকশান আছে, ফেব্রাইল রিয়াকশান আছে, অ্যালার্জিক রিয়াকশান আছে, অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। ডিলেড হলো যে ব্লাডের মধ্যে যদি তোমার HIV থাকে বা হেপাটাইটিস A B C D অনেকগুলোই তো আছে, কোনো হেপাটাইটিস যদি তার শরীরের মধ্যে চলে যায় জীবাণুটা, তাহলে এখানে তার হেপাটাইটিস হতে পারে, ইনফেকশান, আয়রন ওভারলোড হতে পারে, গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। ট্রান্সফিউশন রিয়াকশান যদি তুমি বুঝতে পারো একটা রোগীর যে এর মনে হয় ট্রান্সফিউশন রিয়াকশান হচ্ছে কি হচ্ছে না, তুমি কনফিউজড অথবা তোমার সন্দেহ হচ্ছে যে মনে হয় সামথিং রং, সেই অবস্থায় তোমার কী করণীয় আছে একজন ডক্টর হিসেবে? ইমিডিয়েট এখানে তুমি ফার্স্ট যে কাজটা করবা, ইমিডিয়েট স্টপ অফ ট্রান্সফিউশন, স্যালাইনটা যেয়ে তুমি আগে অফ করে রাখবা, মানে স্যালাইন না, মানে যে ব্লাডটা চলছে তুমি চাকাটা নামায়ে অফ করে দিলা। এরপরে তুমি কি মেনটেন IV লাইন্স উইথ স্যালাইন, তুমি ওই ব্লাডটা বাদ দিয়ে ফ্রেশ কোনো স্যালাইন দিয়ে তাকে তুমি ইমিডিয়েট IV লাইনে স্যালাইনটা স্টার্ট করো। এরপর তুমি ব্লাড ব্যাংকে সাথে যোগাযোগ করে কি করবা, যে ব্লাডটা আছে, যে ব্যাগটা আছে রেস্ট, যেটুকু যায়নি এখনও শরীরের মধ্যে, সেই ব্লাডটা পাঠাইতে হবে। আবার যে রুগীকে তুমি দিচ্ছ তার আবার ব্লাড নিতে হবে, যে সেন্ড ব্লাড ফর রিচেকিং। তারপর কাগজপত্রগুলো, যে ক্রস ম্যাচিংয়ের যে রিপোর্টগুলো নিয়ে আসছিল সেগুলো, তারপরে তোমার ওই যে ব্যাগে আমরা অনেক কিছু দেখি, যে ডেট অফ কালেকশান, কত ডিগ্রি টেম্পারেচার সেটা ছিল, সেটা নষ্ট কিনা, তার মধ্যে ব্লাড ক্লট আছে কিনা, অনেক কিছু আমরা দেখি। ওই ব্যাগটা চেক করি, পুরো ব্যাগটা, এবং ওই যে কাগজগুলো নিয়ে আসছে যেগুলো দেখে তুমি ব্লাডটা দিছো সেগুলো আবার রিচেক করতে হবে, সব কিছু A to Z। এবং সাইড বাই সাইড এমনি তো তুমি ক্লারিক্যাল জব তো কিছু আছেই, মানে এগুলো কাগজপত্রগুলো দেখা ভুলভাল হওয়া, এখানে একটা ব্যাপার আছে। এবং পাশাপাশি তুমি যে রুগীটার এই রিয়াকশানটা হচ্ছে তাকে সাইড বাই সাইড তুমি রুগীর কী দেবা, এই যে সে শকে আছে কি না, তার প্রেশার কেমন, কি অবস্থা, তাকে আবার একটা IV লাইনে স্যালাইন দিতে হবে। এরপরে তুমি স্টেরয়েড, তারপরে অ্যান্টিহিস্টামিন, এগুলো দিই না আমরা ব্লাড দেওয়ার আগে, অ্যান্টিহিস্টামিন দিছো কি না, মানে স্টেরয়েড দিছো কি না সেগুলো দিবা, অক্সিজেন লাগলে অক্সিজেন দিবা। ইভেন রুগীটার
ল্যাসিক্স লাগতে পারে, হ্যাঁ। তার যদি অলিগিউরিয়া অ্যানিউরিয়া থাকে তাহলে তোমার ফ্রুসেমাইড যেটা এটা দেওয়া লাগতে পারে। ইভেন লাস্ট অপশান কি, এতেও কাজ হচ্ছে না, রোগীর প্রেশার কমে যাচ্ছে, রোগীটার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, এই হ্যাঁ কী করবা এরপরে? আইসিইউতে নিতে হবে রোগীটা, তাই না? অবশ্যই রোগীটাকে আইসিইউতে ট্রান্সফার করবা, সেখানে যে বাকি কাজ।